সাল 2007। বিশ্বের মোবাইল ফোন মার্কেটের 49.4% প্রায় 50% দখল করে নোকিয়া শীর্ষস্থানে অবস্থান করছিল। কিন্তু তার পরবর্তী বছরেই নোকিয়ার মার্কেট শেয়ার কমে দাঁড়ায় 43.7%, আর তার কিছু 6 বছর পরেই তার মার্কেট শেয়ার নেমে দাঁড়ায় প্রায় 3%। এক সময় এই ফোনের রাজা নোকিয়া তার সহজ ব্যবহার এবং ডিউরেবিলিটির জন্য আমরা সকলেই ব্যবহার করেছি এবং সারা বিশ্বব্যাপী এর জন্যই নোকিয়া জনপ্রিয় ছিল। এই নোকিয়া মোবাইলের সাদা কালো পর্দায় সাপ খেলায় হোক আর ঢেল দিয়ে আম পাড়ায় হোক, সব কিছুতেই এগিয়ে ছিল। কিন্তু হঠাৎ এমন কি হলো? নোকিয়ার পতনের আসল কারণটা কি? তো এর বেশ কিছু কারণ আছে, আর কিছু নোকিয়ার ভুল সিদ্ধান্তও আছে। তবুও নোকিয়ার জন্য সবটা অন্ধকার নয়, আজও তারা বিভিন্ন ভালো ভালো কাজ করে যাচ্ছে। তাহলে আসুন জানি যে কিভাবে একটি পেপার মিল থেকে নোকিয়া বিশ্বের শীর্ষ মোবাইল ফোন কোম্পানি হয়ে উঠল এবং কিভাবে তার পতন ঘটল। সাল 1865-তে নোকিয়া তার প্রথম যাত্রা শুরু করে ফিনল্যান্ডে, যেখানে এটি ছিল একটি কাগজ তৈরির সাধারণ পাল্প মিল। আর কোম্পানির নাম নোকিয়া এসেছে যে শহরে এই কোম্পানিটি অবস্থান করত, সেই শহরের নাম থেকেই। ধীরে ধীরে নোকিয়া তার কার্যক্রম চালাতে থাকে এবং পরবর্তীতে নোকিয়া ফিনিশ কেবল ওয়ার্কস ও ফিনিশ রবার ওয়ার্কসের সাথে মিলিত হয়ে একটি কর্পোরেশন গঠন করে, যার নাম হয় নোকিয়া কর্পোরেশন। পরবর্তীতে 1970 সালে নোকিয়া ইলেকট্রনিক্স শিল্পে প্রবেশ করে এবং সেখানে নোকিয়া এক বড় খেলোয়াড় হয়ে ওঠে। সাল 1980 খ্রিস্টাব্দে নোকিয়া প্রথম মোবাইল ফোনের বাজারে প্রবেশ করে। সালোরা, মোবিরা, এরিকসন ইনফরমেশনের মতো বিভিন্ন ডিভাইস নোকিয়া লঞ্চ করে এবং এর মাধ্যম দিয়েই নোকিয়া বিশ্বর মধ্যে একটা বিশেষ টেক কোম্পানি হিসেবে পরিচিতি লাভ করে এবং চারিদিকে তার খ্যাতিনামা ছড়িয়ে যায়। 1982 সালে নোকিয়া তার প্রথম মোবাইল ফোন মোবিরা সেনেটর মার্কেটে লঞ্চ করে, যার দ্বারা পরবর্তীতে ফোনগুলির ডিজাইন বিশেষভাবে প্রভাবিত হয়। সাল 1990 থেকে 2000 পর্যন্ত এবং 2000 দশকের গোড়ার দিকের সময়টা ছিল নোকিয়ার জন্য একটি সোনালী সময়। এই সময় লঞ্চ হওয়া বেশ কিছু নোকিয়া ফোন যেমন নোকিয়ার এই ফোনগুলি ডিউরেবল, ট্রাস্টেবল এবং অসাধারণ ব্যাটারি লাইফের সাথে সম্পর্কিত ছিল। আর সেই নোকিয়া ফোন খোলার সাথে সাথে হাত ধরাধরির লোগো আলাদাই ছিল। এর মধ্যে থেকে নোকিয়া 3310 একটি বিশেষ মজবুত মোবাইল ছিল। অনেক কমেডি ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন যে সেই মোবাইল দেওয়ালে মেরেছে আর সে দেওয়াল পর্যন্ত ফুটো হয়ে গিয়েছে। এছাড়া তার মধ্যে থাকা সেই স্নেক গেম মানে সাপ খেলা আমরা সকলেই কম বেশি খেলেছি। এইসব বাদেও নোকিয়া নানান ইনোভেটিভ এবং আইকনিক ডিজাইন যুক্ত ফোন লঞ্চ করে, যেমন নোকিয়া 5110 যার একটি কাস্টমাইজেবল কভার ছিল, অথবা নোকিয়া 3210 যার একটি সংকুচিত ফর্ম ছিল। এই সময় এই ফোনগুলি কেবল একটি যোগাযোগ মাধ্যমের যন্ত্র নয়, একটি ফ্যাশন হয়ে উঠেছিল। নোকিয়ার এই ফোনগুলি বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হতে থাকে, তাই কোম্পানি নোকিয়াও প্রচুর পরিমাণে লাভ করতে থাকে। আর সেই কারণে 2007 সালে নোকিয়ার বিক্রয় মূল্য হয়ে দাঁড়ায় প্রায় $51 বিলিয়ন। যে বছর নোকিয়া তার বিক্রয়ের শীর্ষে ছিল, অর্থাৎ 2007, ঠিক সেই বছরই স্টিভ জবস বিশ্বের সামনে একটি নতুন ইনোভেশন ডিভাইস আইফোন নিয়ে আসে। আর এখান থেকেই নোকিয়ারও কপালে শনি নেমে আসে আর শুরু হয় নোকিয়ার ডাউনফল। নোকিয়া সাধারণত তার ফিচার্স ফোনগুলির জন্য পরিচিত ছিল, কিন্তু যখন স্মার্টফোনের যুগ শুরু হয় তখন নোকিয়া সেই পরিবর্তনের সাথে তাল মেলাতে ব্যর্থ হয়ে যায়। তাই অন্যদিকে অ্যাপেলের আইফোন এবং নানান অ্যান্ড্রয়েড ডিভাইসগুলি যেমন মার্কেটে আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, ঠিক তেমনই নোকিয়াও আস্তে আস্তে নিচের দিকে নামছিল। নোকিয়া বাজারের চাহিদা এবং গ্রাহকরা তার কাছ থেকে কি চায় সেটা বুঝতে ব্যর্থ হয়। অন্যান্য কোম্পানি যেমন অ্যাপেল এবং স্যামসাং নতুন নতুন ফিচার্স, টাচ স্ক্রিন, নতুন নতুন ফাংশন প্রোভাইড করছিল, সেদিকে নোকিয়া সেই অর্ডিনারি ফোন দিয়েই কাজ চালিয়ে যাচ্ছিল, কোনো ইমপ্রুভমেন্ট করছিল না। তাই নোকিয়াও গ্রাহকদের আকর্ষণ হারিয়ে ফেলে। অ্যাপেল আইওএস এবং অন্যান্য ফোনের কোম্পানিগুলি যেখানে অ্যান্ড্রয়েডের সাথে যুক্ত হয়, এদিকে নোকিয়া অ্যান্ড্রয়েডকে না করে মাইক্রোসফটের উইন্ডোজের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে নোকিয়া তার লুমিয়া সিরিজ লঞ্চ করে, কিন্তু দুঃখিতভাবে বাজারে এর তেমন কোনো সাকসেস দেখা যায় না। নোকিয়ার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপর নোকিয়া আর কোনো রাস্তা না পেয়ে বাধ্য হয়ে 2013 সালে মাইক্রোসফটের কাছে তার কোম্পানিটা বিক্রি করে দেয়।
আর এই সিদ্ধান্ত নোকিয়ার একটি সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হিসেবে অনেকে মনে করে। এই চুক্তির ফলে নোকিয়া তার স্বাধীনতা হারায় এবং নোকিয়া আরো দুর্বল হয়ে পড়ে। নোকিয়া তার বিপণন কৌশলে নতুনত্ব আনতে পারে না এবং গ্রাহকদের সাথেও সঠিকভাবে যোগাযোগ রাখতে পারে না। আর এর সাথে সাথে নোকিয়া তার নতুন মার্কেটিং স্ট্র্যাটেজিও ঠিক করতে পারে না এবং গ্রাহকদের যে তাদের ওপর একটা বিশ্বাস ছিল সেটাও নোকিয়া হারায়। বাজারের অন্যান্য ব্র্যান্ডগুলি নানান ইনোভেশন করছিল এবং নতুন নতুন ডিভাইস লঞ্চ করছিল, আর এই দৌড়েই নোকিয়া অনেকটাই পিছিয়ে পড়ে। তাই নোকিয়া তাদের সাথে পাল্লা দিতে পারে না, তাই নোকিয়া অনেকটাই পিছিয়ে পড়ে। নোকিয়ার এই পতন অন্যান্য প্রতিষ্ঠানগুলির জন্য একটি চরম শিক্ষা, যে সময়ের সাথে সাথে নিজেকে কিভাবে পরিবর্তন করে তোলা এবং বাজারের চাহিদা বুঝেও নিজেকে একটু চেঞ্জ করা। এই বাজারে টিকে থাকতে হলে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভ্যালুয়েবল লাগুক আর না লাগুক, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর 100টা সাবস্ক্রাইবার পূরণ করে দিও। থ্যাংক ইউ।